কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের প্রথম সেমিস্টারে সেমিস্টার ওয়ানে পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের উপর সাবলি রয়েছে, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স জি অথবা সিসি ওয়ান পেপারে সিবিসিএস সিলেবাস অনুযায়ী তোমাদের যাদের সাবলি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য একেবারে শেষ মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমাদের মডিউল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করে যেও। তোমাদের একবারে শেষ মুহূর্তে এই প্রশ্ন দুটি আলোচনা করা হচ্ছে। এই প্রশ্ন দুটি যদি তোমরা প্র্যাকটিস করে যাও, এখান থেকে একটি 15 নম্বরের কোশ্চেন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। এবং তোমাদের এই সাবজেক্টের উপর থেকে সম্পূর্ণ পিডিএফ নোটস রেডি রয়েছে। তোমরা যদি কেউ পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি তোমরা সংগ্রহ করতে পারো। এরপর দেখে নাও মডেল 2 থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটি বড় 15 নম্বরের কোশ্চেনের অ্যান্সার তোমরা দেখে নাও। প্রথম কোশ্চেন ছিল মার্ক্সের বিপ্লব তত্ত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 15 নম্বরের কোশ্চেন। দেখো অ্যান্সারে লিখবে মার্ক্সবাদী আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বিপ্লবের ধারণা। বিপ্লবের ধারণা ও তার প্রয়োগকে বাদ দিয়ে মার্ক্সবাদের চর্চা অসম্ভব। ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে মার্ক্স ও এঙ্গেলস সমাজের বিকাশ সম্পর্কে বিজ্ঞানসম্মত ব্যাখ্যা দিয়েছেন। মার্ক্স ও এঙ্গেলস বিপ্লবের পরিপ্রেক্ষিতে মানব সমাজের বিকাশ ও পরিবর্তন আলোচনা করেছেন। মার্ক্স ও এঙ্গেলস বলেছেন একমাত্র বিপ্লবের মাধ্যমে সর্বহারা শোষিত শ্রেণী শোষক শ্রেণীকে উচ্ছেদ করে বহু বছর ধরে চলে আসা শোষণ ও পীড়ন থেকে নিজেদের মুক্ত করতে সক্ষম হয়। এরপর নেক্সট পয়েন্ট কয়েক দাগে বিপ্লবের সংজ্ঞা। বিপ্লব সম্পর্কে মার্ক্সবাদী ধারণা বিপ্লব সম্পর্কে বুর্জোয়া তাত্ত্বিকদের ধারণা থেকে ভিন্ন। বুর্জোয়া তাত্ত্বিকরা বলেছেন অভ্যন্তরীণ সংঘাতের কারণে দেশের সরকার বা শাসন ব্যবস্থার আকস্মিক ও হিংসাত্মক পরিবর্তন হলো বিপ্লব, কিন্তু মার্ক্সবাদীদের কাছে বিপ্লব হলো ইতিহাসের চালিকা শক্তি যার মাধ্যমে সমাজের পরিবর্তন ঘটে, পুরাতন শাসক শ্রেণীকে উৎখাত করে নতুন একটি শাসক শ্রেণীর উদ্ভব ঘটে। এই নতুন শ্রেণী পুরাতন শাসক শ্রেণীর তুলনায় প্রগতিশীল। এরপর নেক্সট পয়েন্ট বিপ্লবের কারণ। ঐতিহাসিক বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে মার্ক্স ও এঙ্গেলস বলেছেন যে কোনো সমাজে যখন উৎপাদন শক্তির সাথে উৎপাদন সম্পর্কের দ্বন্দ্ব চরম আকার ধারণ করে তখন অনুষ্ঠিত হয় বিপ্লব। পুরাতন সমাজ ধ্বংস হয় এবং পুরাতন সমাজের ধ্বংসস্তূপের উপর গড়ে ওঠে নতুন সমাজ। যেমন বিপ্লবের মাধ্যমে দাস সমাজ ব্যবস্থার পরিবর্তে সামন্ত সমাজ ব্যবস্থার পরিবর্তে পুঁজিবাদী সমাজ গড়ে উঠেছে। এই রকমভাবেই পুঁজিবাদী সমাজের পরে আসবে সমাজতান্ত্রিক সমাজ। এরপর দেখো নেক্সট পয়েন্ট বিপ্লবের পূর্ব শর্ত। মার্ক্সবাদীদের মতে শোষণমূলক সমাজের দ্বন্দ্ব যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন বিপ্লব সংঘটিত হয়। লেনিন বিপ্লবের সাফল্যের জন্য দুটি শর্ত পূরণ করার কথা বলেছেন। এক, বিষয়গত শর্ত এবং দুই, বিষয়গত শর্ত। বিষয়গত শর্তের মধ্যে তিনটে দিক উল্লেখযোগ্য। এক, দেশের বিভিন্ন সমস্যা চরম আকার ধারণ করবে এবং শোষিত শ্রেণীর দুঃখ দুর্দশা চরম হবে। দুই, উৎপাদন ব্যবস্থার পরিবর্তন না করে শোষণ করতে অসুবিধা। তিন, শোষণের অবসান ঘটাতে আন্দোলনের সংখ্যা বৃদ্ধি। অপরদিকে বিষয়গত শর্তগুলি হলো এক, জনগণের বিপ্লবী চেতনা। দুই, মানসিক প্রস্তুতি। তিন, বিপ্লবী জনগণকে সংগঠিত করা। চার, পার্টির নেতৃত্ব এবং পাঁচ, নির্ভুল কৌশল। নেক্সট পয়েন্ট সমাজতান্ত্রিক বিপ্লব। সমাজতান্ত্রিক বিপ্লব হলো সংখ্যাগরিষ্ঠের স্বার্থে সংখ্যাগরিষ্ঠের বিপ্লব। বিপ্লবের সর্বহারা শ্রেণীকে নেতৃত্ব দেবে কমিউনিস্ট পার্টি। সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে সম্পত্তির ব্যক্তিগত মালিকানার অবসান ঘটে এবং শ্রেণীহীন শোষণহীন সমাজ গড়ে ওঠে। সর্বহারা শ্রেণী রাষ্ট্র ক্ষমতা দখল করে। সমাজতান্ত্রিক অর্থনীতি শক্তিশালী হয়। এক উন্নততর সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্রের ভিত্তি সুদৃঢ় হয়। নেক্সট উমরদাগের পয়েন্ট বিপ্লব ও হিংসা। বুর্জোয়া তাত্ত্বিকরা বিপ্লব ও হিংসাকে সমর্থক বলে মনে করেন, কারণ পৃথিবীতে কোনো বিপ্লবী শান্তিপূর্ণভাবে হয়নি। কিন্তু মার্ক্সবাদী মনে করেন বিপ্লব ও হিংসার মধ্যে কোনো আঙ্গিক সম্পর্ক নেই। বিপ্লবের মধ্যে হিংসা থাকতে পারে আবার নাও থাকতে পারে। শাসক শ্রেণী যখন দমন করতে বল প্রয়োগ করে তখনই বিপ্লব হিংসাত্মক হয়ে ওঠে। চ, বিপ্লব ও গণতন্ত্র। বুর্জোয়া তাত্ত্বিকরা বিপ্লবকে গণতন্ত্র বিরোধী বলে মনে করেন, কারণ বিপ্লবের মধ্যে রয়েছে হিংসা আর গণতন্ত্র শান্তিপূর্ণ পথে সমাজ পরিবর্তনে বিশ্বাসী। কিন্তু মার্ক্সবাদীরা মনে করেন বিপ্লব ও গণতন্ত্রের মধ্যে কোনো বিরোধ নেই, কারণ শাসন কার্যে যত বেশি জনগণ অংশ নেবে ততই গণতন্ত্র সফল হবে। বিপ্লবের ফলে জনগণ সেই সুযোগ পায়
মুষ্টিমেয় কয়েকজন পরিবর্তে সংখ্যাগরিষ্ঠের শাসন প্রতিষ্ঠিত হয়। 6 দাগের পয়েন্ট বিপ্লবের মূল্য। বুর্জোয়া তাত্ত্বিকদের মতে বিপ্লবের ফলে সামগ্রিকভাবে যে মূল্য দিতে হয় অর্থাৎ সমাজের যে ক্ষয়ক্ষতি হয় তাকে বিপ্লব পরবর্তী নতুন সমাজ পূরণ করতে পারবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তাই জনগণের কর্তব্য হলো প্রচলিত সমাজ ব্যবস্থাকেই টিকিয়ে রাখা। অপরদিকে মার্ক্সবাদীরা বলেছেন বিপ্লব করতে গিয়ে বিপ্লবী জনগণকে যে মূল্য দিতে হয় তার জন্য দায়ী শাসক শ্রেণী, কারণ তারাই রাষ্ট্রযন্ত্রের সাহায্যে বিপ্লবকে ধ্বংস করার জন্য বিপ্লবদের জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি করে। বিপ্লবের ফলে সৃষ্ট নতুন সমাজ মানুষের সমৃদ্ধিকে সুনিশ্চিত করে। এরপর দেখো নেক্সট পয়েন্ট, সমালোচনা। মার্ক্সের বিপ্লব তত্ত্ব বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে। প্রথমত, মার্ক্সীয় তত্ত্ব অনুসারে যে সমাজে পুঁজিবাদ চরম পর্যায়ে পৌঁছাবে সেই সমাজে বিপ্লব হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। পুঁজিবাদী রাষ্ট্রের পরিবর্তে রাশিয়া ও চীনের মতো পশ্চাৎপদ দেশে বিপ্লব হয়েছে। দ্বিতীয়ত, সমালোচকরা বলেছেন মার্ক্সীয় তত্ত্বে যে সমাজতান্ত্রিক বিপ্লবের কথা বলা হয়েছে তা অনেকটাই নিয়তিবাদের মতো। তৃতীয়ত, সমালোচকরা বলেছেন মার্ক্সীয় তত্ত্ব অনুসারে বিপ্লবের পর শ্রেণীহীন শোষণহীন সমাজ গড়ে উঠবে, কিন্তু বাস্তবে তা হয়নি। এরপর দেখো সর্বশেষ মূল্যায়ন। সমালোচিত হলেও মার্ক্সের বিপ্লব তত্ত্বের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা কোনোভাবে অস্বীকার করা যায় না। মার্ক্সের বিপ্লব তত্ত্ব সমগ্র বিশ্বের সর্বহারা বিপ্লবীদের দিক দর্শন হিসেবে কাজ করে। এরপর দেখো নেক্সট কোশ্চেন, দ্বিতীয় কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট, লেনিনের সাম্রাজ্যবাদের তত্ত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো উত্তরটি দেখে নাও। লেনিনের সাম্রাজ্যবাদের তত্ত্ব। সাম্রাজ্য বিস্তারের অপর নাম হলো সাম্রাজ্যবাদ। যখন একটি দেশ হিংসা ও বল প্রয়োগের মাধ্যমে নিজের দেশের শাসনভার অপর দেশের জনগণের উপর জোর করে চাপিয়ে দেয় তখন তাকে বলা হয় সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি সামরিক ও অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী হয়। এরপর দেখো সাম্রাজ্যবাদের অর্থ। লেনিন বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের একচেটিয়া স্তর। লেনিন অর্থনৈতিক দিক থেকে সাম্রাজ্যবাদকে ব্যাখ্যা করে দেখিয়েছেন যে দরিদ্র অঞ্চলের উপর ধনী অঞ্চলের সীমাহীন অর্থনৈতিক প্রাধান্য প্রতিষ্ঠার প্রয়াস হলো সাম্রাজ্যবাদ। লেনিন দেখাবার চেষ্টা করেছেন যে পুঁজিবাদী দেশের পুঁজিপতিরা যখন নিজেদের দেশে পুঁজি বিনিয়োগ করে মনের মতো মুনাফা অর্জন করতে পারে না, তখন তারা অতিরিক্ত মুনাফার আশায় অন্য অঞ্চল তথা বিদেশে নিজেদের পুঁজিকে বিনিয়োগ করে তখনই সাম্রাজ্যবাদ গড়ে ওঠে। এই কারণে লেনিন বলেছেন সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের সর্বোচ্চ স্তর। লেনিন বলেছেন এই স্তরে উৎপাদনের উপকরণের উপর ব্যক্তিগত মালিকানা, শ্রমিক শোষণ, শ্রমিক মালিক বিরোধ, অর্থনৈতিক সংকট প্রভৃতি অব্যাহত থাকে। লেনিন সাম্রাজ্যবাদ তত্ত্বের 5টি গুরুত্বপূর্ণ তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন। দেখো সাম্রাজ্যবাদের বৈশিষ্ট্য। সাম্রাজ্যবাদের প্রকৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে লেনিনের সাম্রাজ্যবাদের 5টি বৈশিষ্ট্যের কথা বলেছেন। সেগুলি হলো 1. উৎপাদন ও পুঁজির কেন্দ্রীভবন। পুঁজিবাদের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পুঁজির কেন্দ্রীভবন। বৃহৎ পুঁজিবাদী সংস্থাগুলি একচেটিয়াভাবে নিজেদের উৎপাদিত দ্রব্য বিক্রয় করে প্রচুর পরিমাণে মুনাফা অর্জন করতে চায়। তাই বাজার থেকে প্রতিযোগীদের হটিয়ে দিয়ে নিজেদের মধ্যে বোঝাপড়ার মাধ্যমে ওইসব সংস্থা দ্রব্যের মূল্য নির্ধারণ ও নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে। এইভাবে 2-3টে সংস্থা যখন বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় তখন তাকে পুঁজিবাদ বলে। নেক্সট পয়েন্ট, মহাজনী পুঁজির উদ্ভব। সাম্রাজ্যবাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো মহাজনী পুঁজির উদ্ভব। উন্নত পুঁজিবাদী দেশগুলিতে শিল্পের মতো ব্যাংক ব্যবস্থার ক্ষেত্রেও অবাধ প্রতিযোগিতার ফলে ক্ষুদ্র ব্যাংকগুলি ধ্বংস হয়ে যায় কিংবা বৃহৎ ব্যাংকগুলি ক্ষুদ্র ব্যাংকগুলিকে গিলে ফেলে। ফলে স্বাভাবিকভাবে সকল ব্যাংকের পুঁজি কয়েকটি বৃহৎ ব্যাংকের হাতে কেন্দ্রীভূত হয়। শিল্পের প্রসারের জন্য শিল্পপতিরা ব্যাংকের দ্বারস্থ হলে ব্যাংক শর্তাধীন শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দেয় এবং তাদের শেয়ার কেনেন। এইভাবে শিল্প পুঁজির সঙ্গে ব্যাংক পুঁজির মিলনের ফলে মহাজনী পুঁজির আবির্ভাব ঘটে এবং সমগ্র দেশের অর্থ ব্যবস্থার ওপর মহাজনী পুঁজির কর্তৃত্ব ও আধিপত্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়। এরপর নেক্সট গয়ের পয়েন্ট, পুঁজির রপ্তানি। সাম্রাজ্যবাদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো পুঁজির রপ্তানি। পুঁজিবাদের বিকাশের সঙ্গে সঙ্গে পণ্যের পরিবর্তে পুঁজি রপ্তানি অধিকতর লাভজনক হয়। পুঁজিপতিরা কেবলমাত্র নিজেদের দেশে পুঁজি বিনিয়োগ করে থেমে থাকে না, তারা বিদেশের লাভজনক ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করতে উদ্যোগী হয়। অনুন্নত দেশে পুঁজি রপ্তানির মাধ্যমে পুঁজিপতিরা প্রচুর মুনাফা লাভ করে। এইভাবে পুঁজিবাদে অর্থনৈতিক সাম্রাজ্যবাদের উদ্ভব হয়। নেক্সট পয়েন্ট, পুঁজিপতি জোট। সাম্রাজ্যবাদের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আন্তর্জাতিক ক্ষেত্রে পুঁজিপতি জোটের আবির্ভাব। আন্তর্জাতিক ক্ষেত্রে নিজেদের মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা এড়িয়ে চলার উদ্দেশ্যে বিভিন্ন দেশের পুঁজিপতিরা বিশ্বের বাজারকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়ার জন্য আন্তর্জাতিক চুক্তি সম্পাদন করে। কিন্তু মুনাফার ক্রমবর্ধমান লালসা পুঁজির জোটের মধ্যে বাণিজ্য যুদ্ধের সূচনা করে। এরপর দেখো নেক্সট পয়েন্ট,
বিশ্বকে বিভাজন। সাম্রাজ্যবাদের আরেকটি বৈশিষ্ট্য হলো সমগ্র বিশ্বকে বিভাজন। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর প্রথম ভাগের মধ্যে কয়েকটি বৃহৎ পুঁজিবাদী শক্তি নিজেদের মধ্যে সমগ্র বিশ্বকে ভাগ করে নেবার পর নতুন করে আধিপত্য কায়েম করার মতো আর কোনো ভূখণ্ড অবশিষ্ট থাকে না। এই অবস্থায় বৃহৎ রাষ্ট্রগুলি একে অপরের এলাকায় হস্তক্ষেপ করতে শুরু করে। এর ফলে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। এরপর সর্বশেষ পয়েন্ট, মূল্যায়ন। লেনিনের সাম্রাজ্যবাদী তত্ত্বটি পশ্চিমী তাত্ত্বিকদের দ্বারা সমালোচিত হয়েছে। তারা বলেছেন লেনিন কেবল অর্থনৈতিক কারণকে সাম্রাজ্যবাদের বিস্তারের একমাত্র কারণ হিসেবে চিহ্নিত করে ভুল করেছেন। সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলি অর্থনৈতিক কারণে সমগ্র দুনিয়াকে নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে রাজনৈতিক আধিপত্য বিস্তারের জন্য সমালোচিত হলেও সাম্প্রতিককালে ঐতিহাসিক গবেষণায় লেনিনের তত্ত্বকে অভ্রান্ত প্রমাণ করেছে সাম্রাজ্যবাদের বিস্তারের মূল কারণ ছিল অর্থনৈতিক শোষণ।